নতুন আরেকটি সকালে আপনাদের স্বাগত। নতুন সকাল মানে নতুন তথ্য, নতুন স্বপ্ন আর নতুন অসংখ্য গল্প। নতুন এই সকালে শুভকামনাতেই শুরু করছি আজকের সকাল। শুভ সকাল, আমন্ত্রণ কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ শনিবার 6 আশ্বিন 1431 এবং 21 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। দর্শক, শুরুতেই আমরা চলে যাব পার্বত্য জেলা খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে। সেখানে সর্বশেষ পরিস্থিতি জানব। হত্যা, সংঘর্ষ এবং নানা কিছু চলছে সেখানে, সেই পরিস্থিতি জানতেই আমরা চলে যাব সেখানে। দর্শক, রাঙ্গামাটির সর্বশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। জিয়া, শুভ সকাল। আমাদের সর্বশেষ পরিস্থিতি জানাবেন রাঙ্গামাটির। সবশেষ পরিস্থিতি যদি বলতে হয় যে সকাল থেকে আমি শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি। এখন পর্যন্ত মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে বিজিবি এবং পুলিশের টহল, এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সেনাবাহিনীর অতিরিক্ত টহল আমরা লক্ষ্য করেছি, এবং এর মধ্যে পেট্রোল যেটি যেটি গাড়ি নিয়ে তারা টহল দিচ্ছে সেটিও চলমান রয়েছে। এই পরিস্থিতির ফলে গতকালকে যে সহিংসতার সংঘর্ষ ঘটনা ঘটেছে, তারপর থেকে অনেকটা পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে। 144 ধারা জারি করা হয়েছিল গতকাল দুপুরে। তারপর থেকে আসলে অনেকটু দিনে দিনে ক্ষণে ক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। মানুষের চলাচল সড়কে কমেছে, এবং যারাই এই সংঘর্ষের সাথে জড়িত ছিল তাদেরকে দুই পক্ষকে আসলে আলাদা করা সম্ভব হয়েছিল। তারপর থেকে আসলে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করা শুরু করেছে। সকাল থেকে ঘুরে দেখেছি, সকাল থেকে যে অবস্থা, সেই অবস্থা যদি বলতে হয়, এখন পর্যন্ত কোনো দোকানপাট খোলেনি, এখন পর্যন্ত গাড়ি ঘোড়া চলছে না। এই ঘটনায় আসলে ইউপিডিএফ এর পক্ষ থেকে গতকালকে 72 ঘন্টার অবরোধের ডাক দিয়েছে। রয়েছে একই সাথে রাঙামাটির যে বাস, সিএনজি এবং অটোরিকশা এই চালক সমিতি রয়েছে, ট্রাক সমিতি, তাদের একটা যৌথ সভা হয়েছে গতকালকে রাঙামাটিতে। বাস, সিএনজি এবং ট্রাকের উপর হামলা করা হয়েছিল, অনেক শ্রমিককে আহত করা হয়েছে। তারই প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে। তার ডাকার ফলে এখন মধ্যে রাঙামাটি থেকে কোনো বাস জেলার বাইরে বা আন্তঃজেলা কোনো বাস চলাচল করছে না। সড়কে যে একমাত্র অটোরিকশা, সিএনজি, সেটিও এখন বন্ধ রয়েছে। এবং গতকাল রাতে জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন আজকে সকালবেলা স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে তিন উপদেষ্টার একটি রাঙামাটিতে সফর করবেন। 11টার দিকে আসার কথা রয়েছে, এবং তারা এই সভা শেষ করে আবার খাগড়াছড়ি সভা করার কথা রয়েছে। এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা, আসলে কিভাবে উন্নতি করা যায়, এবং এই ঘটনার সাথে কিভাবে আসলে সংগঠিত হয়েছে, কারা জড়িত, তাদের কিভাবে আইনের আওতায় আনা যায়, সেই বিষয়গুলো নিয়ে আসলে সার্বিক আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং এখন মধ্যে 144 যারা জারি রয়েছে, সেনাবাহিনীর টহল আমরা জোরদার দেখেছি। আসলে সবকিছু মানুষের যে উৎকণ্ঠা বা একটা উত্তপ্ত একটা অবস্থা ছিল, সেটি কিছুটা কেটে উঠতে শুরু করেছে বলে স্বাভাবিকভাবে মনে হচ্ছে। এখন মধ্যে রাঙামাটিতে বেশ কিছু দোকানপাটে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছিল, সেই স্থানগুলো ঘুরে দেখেছি। এবং গতকালকে অগ্নিসংযোগ ঘটনার কারণে যে অপটিক্যাল ফাইবার মেইন লাইন, সেটি আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয় রাঙামাটিতে। গতকালকে দুপুরের পর থেকে ইন্টারনেট সংযোগ, ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে, মোবাইল ইন্টারনেট সংযোগ সচল রয়েছে। এই ছিল রাঙামাটি থেকে আসলে সবশেষ পরিস্থিতি আমার কাছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাঙ্গামাটি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী, জানছিলাম সেখানকার পরিস্থিতি। এই জানতে জানতেই দর্শক চলুন এবার চলে যাই পত্রিকায়, দেখে নেই আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতেই চলে যাব সমকালে, দেখে নেব সমকালের প্রধান শিরোনামগুলো। রাজনীতি বন্ধের বিপক্ষে ছাত্র সংগঠনগুলো। সন্ত্রাস ও লেজুর বৃত্তি পরিহার করে সুস্থ ধারার রাজনীতির পক্ষে মত, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ কার্যকরের দাবি। সেই সাথে সংঘাতে অশান্ত পাহাড়, নিহত 4, যেমনটি জানছিলাম আমরা। খাগড়াছড়ি রাঙ্গামাটিতে 144 ধারা, পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখতে হবে সেনাবাহিনীকে। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। মামলার জাল থেকে বের হচ্ছেন খালেদা জিয়া। 2 মামলার সাজা মওকুফ, নিষ্পত্তি হয়নি আরও 30টি। রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা, শিগগিরই সব মামলা থেকে অব্যাহতি পাবেন। সেই সাথে খেলার আরেকটি খবর। ব্যাটিং ধসে বড় হারের শঙ্কা। এই ছিল মোটামুটি সমকালের শিরোনামগুলো।
এবার চলে যাচ্ছি, আমার কাছে আছে কালের কণ্ঠ। দেখে নেব কালের কণ্ঠের শিরোনামগুলো। হাসানের বেপরোয়া দখলবাজি, বন বিভাগের প্রায় 212 একর জমি বেদখল, কোটি কোটি টাকার অবৈধ প্লট, ফ্ল্যাট ও বাড়ি, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন থানায় 1 ডজনের বেশি মামলা। একই খবর খাগড়াছড়ি রাঙামাটিতে সংঘর্ষে নিহত 4, আহত অন্তত 67। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে বহু চক্রের অর্থ লোপাট, শত শত কোটি টাকার দুর্নীতি। সংখ্যালঘুদের ওপর হামলার বিচার করুন, এমনটি জানিয়েছেন তারেক রহমান। এই ছিল মোটামুটি কালের কণ্ঠে। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়, দেখে নেব দৈনিক ইত্তেফাক। বাইতুল মোকাররম মসজিদে সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আত্মগোপনে থাকা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবের ফিরে আসাকে কেন্দ্র করে মুসল্লিদের 2 পক্ষের মধ্যে ঘটে এই সংঘর্ষের ঘটনা। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পার্বত্য এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। বিচার বিভাগ নিয়ে আজ রোড ম্যাপ দেবেন প্রধান বিচারপতি। কম সময়ে বিচার নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশে ডেঙ্গু রোগী বাড়ছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। আক্রান্ত 22,000 ছাড়িয়েছে, এখন পর্যন্ত 124 জনের মৃত্যু হয়েছে। আর ঢাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় আদালতে 6 শিক্ষার্থীর দায় স্বীকার। এই ছিল মোটামুটি দৈনিক ইত্তেফাকে। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে আছে প্রথম আলো। দেখে নিচ্ছি প্রথম আলোর প্রধান শিরোনামগুলো। জমি দখলে অপ্রতিরোধ্য হাসানাত আব্দুল্লাহ। আবুল হাসানাত আব্দুল্লাহর কাছে জমি হারিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে ক্ষমতার কেন্দ্র গড়ে তোলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8 জন শনাক্ত, জবানবন্দি দিলেন 6 জন। 2 বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় হত্যা মামলা হয়েছে। এরপরে যেমনটি দেখছি, চোখ রাঙাচ্ছে বড় হার। খেলা নিয়েই খবরটি পড়ছিলাম, চেন্নাই টেস্ট নিয়ে। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। আমার কাছে সর্বশেষ আছে বণিক বার্তা। নিঃশেষের কাছে বিবিআনা গ্যাস ফিল্ডেই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ঝুঁকি। এই গ্যাস ফিল্ডে প্রমাণিত ও সম্ভাব্য মজুদের সবটাই নিঃশেষ হয়ে গেছে। দেশের গ্যাস সরবরাহের প্রায় 39% আসছে বিবিআনা থেকে। গ্যাসের অভাবে এরই মধ্যে বড় ধরনের চাপে পড়েছে শিল্প, বিদ্যুৎ ও সার উৎপাদন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় বিআইজিডি জরিপ ফলাফল কি সব সময় ক্ষমতাসীনদের তুষ্ট করছে? বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিআইজিডির আরেকটি জরিপে ফলাফল প্রকাশ হয়। এতে দেখা যায় 81% মানুষ চান যে অন্তর্বর্তী সরকার সংস্কার সম্পন্ন করার জন্য যতদিন প্রয়োজন ততদিন ক্ষমতায় থাকুক। পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ সঠিক পথে রয়েছে বলে মনে করছেন 71% মানুষ। নিচের দিকে খাগড়াছড়ি রাঙামাটি দিয়ে নিয়ে আরেকটি সংবাদ করা হয়েছে। এই ছিল মোটামুটি আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো পত্রিকার। দর্শক, এবার আপনাদেরকে নিয়ে যাব ফরিদপুরে। দেশের কর্মসংস্থান বাড়লেই এগিয়ে যাবে অর্থনীতি আর দিশা পাবে তরুণরা। প্রতিটি জেলায় আর উপজেলায় যদি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ওঠে তাহলেই তরুণরা নতুন নতুন কর্মসংস্থানে জীবন গড়তে পারবে। আজ আপনাদের নিয়ে যাব ফরিদপুরের এমনই এক ট্রেনিং সেন্টারে। বিস্তারিত জানাবো সহকর্মী হাসানুজ্জামানের কাছ থেকে। হাসান, শুভ সকাল। এই ট্রেনিং সেন্টারটি আসলে কাদের এবং এখানে
কি কি প্রশিক্ষণ দেয়া হচ্ছে আমাদের বিস্তারিত জানাবেন। শুভ সকাল। আপনি যেমনটি বলছিলেন যে যেখানে আসলে কর্মসংস্থানের সুযোগ নেই সেখানে কিন্তু শিক্ষিত, অর্ধশিক্ষিত বা উচ্চশিক্ষিত যাই বলি না কেন, যদি কর্মসংস্থান না থাকে সেই জনপদে কিন্তু প্রাণ চাঞ্চল্য থাকে না, স্থবিরতা নেমে আসে। ফরিদপুর তেমনি একটি জনপদ ছিল যেখানে আসলে শিল্পায়ন নেই, এখানে নেই ভালো কর্মসংস্থান। তো এখানে ব্যতিক্রমী এই উদ্যোগটি গড়ে তুলেছে হামিম ট্রেনিং সেন্টার। ফরিদপুর শহরতলির মনোরম পরিবেশে পসরা এলাকায় সেখানে গড়ে তোলা হয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্রটি, যেখানে 5টি ট্রেডে বিভিন্ন প্রশিক্ষণ করা হচ্ছে, দেওয়া হচ্ছে বেকার ছেলে মেয়েদের। শুধু অল্প শিক্ষিত নয়, আমরা দেখেছি যে সেলাই থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে, ইভেন কি যারা বিভিন্ন ধরনের সিকিউরিটিতে কাজ করে থাকেন, যারা পাহারার দায়িত্বে নিয়োজিত থাকেন, এরকম মানুষদেরকেও এখানে প্রশিক্ষিত করা হচ্ছে। এবং আমরা দেখছি যে গত 8 মাসে এখান থেকে বিভিন্ন ট্রেডে ঢাকা সহ বিভিন্ন জায়গায় চাকরি নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা যুক্ত হচ্ছে, তারা কর্মসংস্থানের দিশা খুঁজে পাচ্ছে। এবং এই প্রয়াসটি চালাচ্ছেন এই জনপদের কৃতি সন্তান জনাব AK আজাদ, হামিম গ্রুপের যিনি কর্ণধার এবং এখানে যিনি দায়িত্বে আছেন। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব আসলে যে কিভাবে এই প্রশিক্ষণ কেন্দ্রটি চলছে এবং এখানে আসলে কারা প্রশিক্ষণ নিচ্ছে এবং কিভাবে উপকৃত হচ্ছে। যদি মিথুন কর্মকার এখানে দায়িত্বে আছেন, আমরা একটু তার কাছে যাই। আচ্ছা মিথুন, যদি আমাদেরকে একটু জানান এই বিষয়টি। ধন্যবাদ শাসন ভাই আপনাকে। আমরা যে কার্যক্রমটি পরিচালনা করছি, আপনি আপনারা জানেন সকলেই যে দীর্ঘ প্রায় 8 মাস ধরে এই কার্যক্রমটি পরিচালনা হচ্ছে। হামিম গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব AK আজাদ স্যারের উদ্যোগে এবং তারই সুযোগ্য সন্তান হামিম গ্রুপের সম্মানিত পরিচালক জনাব সাজিদা স্যারের সার্বিক তত্ত্বাবধানে কিন্তু আসলে আমাদের এই কার্যক্রমটি চলছে। আমরা জানি যে এই ট্রেনিং সেন্টারে বিভিন্ন ট্রেড কার্যক্রম আছে। প্রথম দিকে শুধুমাত্র সেলাই ছিল, তারপর সেখান থেকে লিঙ্কিং, তারপরে ওয়াশের ড্রাই প্রসেসের ট্রেনিং দিচ্ছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি ট্রেনিংটি চলছে, যারা কিনা বিভিন্ন ফ্যাক্টরিতে, আমাদের হামিম গ্রুপের বিভিন্ন ফ্যাক্টরিতে নিরাপত্তার দায়িত্ব পালন করবে, এই জাতীয় প্রতিষ্ঠান তারা কাজ করছে, ট্রেনিং নিচ্ছে। এবং এছাড়াও শুধুমাত্র অল্প শিক্ষিত শুধুমাত্র নয়, যারা একটু উচ্চশিক্ষিত, যারা অনার্স পাস করছে, তাদের জন্য কোয়ালিটি ট্রেনিং, কারণ আমাদের গার্মেন্টস সেক্টরে অনেক কোয়ালিটির দরকার হয়, সেই কোয়ালিটি ট্রেনিংটিও আমাদের হামিম গ্রুপ দিয়ে থাকে। এই 8 মাসে প্রায় আমরা 3 শতাধিক লোককে পাঠাতে পেরেছি। ধন্যবাদ মিথুন আপনাকে। আমরা আসলে জানছিলাম যে কিভাবে ফরিদপুরের মতো একটি কর্মসংস্থানহীন জনপদে এই নতুন করে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলাম হামিম গ্রুপের তৈরি করা একটি ট্রেনিং সেন্টার, যেখানে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বিভিন্ন রকমের কাজের, এবং এই ট্রেনিং পেয়ে দেশের তরুণরা কর্মসংস্থান পাবে বলে আমরা আশা করছি। QS স্টিল নিবেদিত সকাল 24-এ নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আমন্ত্রণ QS স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, এই পর্যায়ে আমরা জেনে নেব আবহাওয়া বার্তা, গেল 24 ঘন্টার আবহাওয়ার রেকর্ড এবং আজকের সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে 36.2, সর্বনিম্ন 27.5। রংপুরে সর্বোচ্চ 35.7, সর্বনিম্ন 28.7। ময়মনসিংহে সর্বোচ্চ 34.5, সর্বনিম্ন 26.2। সিলেটে সর্বোচ্চ 35.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.4। চট্টগ্রামের সর্বোচ্চ 34.1, সর্বনিম্ন 27.2। খুলনায় সর্বোচ্চ 34.8, সর্বনিম্ন 26.5। বরিশালে সর্বোচ্চ 34.2, সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পটুয়াখালীর খেপুপাড়ায় 23.6 ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে 36.2 ডিগ্রি সেলসিয়াস। দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। জানছিলাম আবহাওয়া বার্তাটি। শারদীয় দুর্গোৎসবের
আর বেশি দিন বাকি নেই। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। দুর্গাপূজার প্রস্তুতি জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হীরক গুণ। হীরক, শুভ সকাল। আপনার পেছনে দেখতে পাচ্ছি প্রতিমা এবং বিভিন্ন রকমের মূর্তি তৈরির প্রস্তুতি চলছে। প্রতিমা শিল্পীদের ব্যস্ততা কেমন দেখছেন এবং সবকিছু জানাবেন আমাদের। যে আসলে আগামী 9 অক্টোবর থেকে কিন্তু শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঠিক দুর্গাপূজার কিন্তু এখন সিরাজগঞ্জে আমরা দেখছি যে প্রস্তুতি চলছে। বিশেষ করে আমরা দেখছি যে প্রতিমা তৈরি কারিগররা কিন্তু তারা এখন ব্যস্ত সময় পার করছে। আমরা ঠিক আজকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের একটি পালপাড়ায় আমরা এসেছি এবং আমরা যেটি দেখেছি যে এই পালপাড়ায় কিন্তু কাকটাকা ভোর থেকেই যারা প্রতিমা তৈরি কারিগর তারা কিন্তু ব্যস্ত সময় পার করছে। যদি আপনাদের একটু দেখাই, আপনি দেখতে পারবেন যে সকাল থেকেই আমরা দেখছি যে এই প্রতিমা তৈরি কারিগর তারা কিন্তু প্রতিমা তৈরির কাজে ব্যস্ত রয়েছে। ঠিক এই ভদ্রঘাট পালপাড়ায় কিন্তু এবছর প্রায় 180টির মতো প্রতিমা কিন্তু তৈরি করেছে প্রতিমা তৈরি কারিগররা। তারা যেটি বলছে যে এই প্রতিমাগুলো কিন্তু সিরাজগঞ্জ শহর ছাড়াও পার্শ্ববর্তী বগুড়া, টাঙ্গাইল এবং শেরপুর বিভিন্ন স্থানে কিন্তু এই প্রতিমাগুলো তৈরি হবে। এছাড়াও সিরাজগঞ্জের যে অন্যান্য মন্দির রয়েছে সেখানেও কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে। আমরা দেখেছি যে অনেকেই কিন্তু এই প্রতিমা জন্য তারা কিন্তু বিভিন্ন স্থান থেকে তারা এসেছে এবং ঠিক যদি একটি দেখায় যে পুরো পালপাড়া জুড়েই কিন্তু এখন দুর্গা যে প্রতিমাগুলো সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। এবং আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে এবছর শারদীয় দুর্গাপুজোয় যে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সর্বাত্মক সহযোগিতা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই তারা সভা আহ্বান করেছে এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলছে যে এবছর কিন্তু সিরাজগঞ্জে পুরো জেলায় প্রায় 5 শতাধিকের উপরে কিন্তু দুর্গাপূজা হবে এবং মণ্ডপে যে সাজসজ্জা সেগুলো কিন্তু আসলে চলছে। সব কিছু মিলে কিন্তু এখন যে বিশেষ করে পালপাড়া যারা প্রতিমা তৈরির কারিগর তারা কিন্তু আসলে ব্যস্ত সময় পার করছে। এই ছিল সিরাজগঞ্জের প্রতিমা তৈরির সর্বশেষ খবর। ইপ্সিতা। হীরক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে জানছিলাম আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে সেখানকার প্রস্তুতি এবং সার্বিক সবকিছু। উঠুক জেগে সুপ্ত চেতনা, এই প্রতিবাদে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক সংগঠন জল তরঙ্গের সঙ্গীত আসর। শুক্রবার সন্ধ্যা 6:30টায় শুরু হয় এই আসর। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে আয়োজন করা হয় এই শ্রোতার আসর। আয়োজনে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা, আর সমবেত কণ্ঠে গান ধরে দর্শকরাও। বিভেদ প্রতিহিংসা ভুলে সম্প্রীতির বন্ধনে নিজেদের জুড়ে ছিলেন সঙ্গীত প্রেমীরা। আসরে পরিবেশন করা হয় লালন গীতিও। অপচিন্তা ও অপশক্তি দূর করার আহ্বান ছিল গানে গানে। দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের মর্যাদা থাকুক অক্ষুণ্ণ, এমন প্রত্যাশা জল তরঙ্গের। আজ 21 সেপ্টেম্বর। আপনাদের যাদের জন্মদিন সবাইকে জানাই জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা। সেই সাথে জেনে আসবো আজকের এই দিনে আপনাদের সাথে কোন কোন বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেছেন। 1875 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি কবি কুসুম কুমারী দাস। তার রচিত আদর্শ ছেলে, প্রথম চরণ, আমাদের দেশে হবে সেই ছেলে কবে বিভিন্ন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সর্বাধিক পরিচিত। তার কবিতায় বারবার এসেছে ধর্ম, নীতিবোধ, দেশাত্মবোধ। মুকুল নামে কাব্যগ্রন্থ ও পৌরাণিক আখ্যায়িকা নামের একটি গদ্য গ্রন্থও তিনি রচনা করেন। 1947 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন লেখক স্টিভেন এডউইন কিং। তিনি মূলত ভৌতিক গল্প ও উপন্যাসের জন্য বিখ্যাত। তার মোট বিক্রিত বইয়ের পরিমাণ 35 কোটি কপির বেশি। তিনি 2003 সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বুক ফাউন্ডেশন মেডেল পান। এছাড়াও তিনি ব্রাম স্টোকার অ্যাওয়ার্ডস, ওয়ার্ল্ড ফ্যান্টাসি অ্যাওয়ার্ডস, ব্রিটিশ ফ্যান্টাসি সোসাইটি অ্যাওয়ার্ডস লাভ করেন।
1966 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ লেখক হার্বার্ট জর্জ ওয়েলস। তার কল্পবিজ্ঞান উপন্যাস ও ছোট গল্পগুলির জন্য সমাধিক পরিচিত। তিনি সমসাময়িক উপন্যাস, ইতিহাস, রাজনীতি ও সামাজিক বিষয়গুলি নিয়েও বহু গ্রন্থ রচনা করেছিলেন। জুল ভের্নের সঙ্গে তাকেও কল্পবিজ্ঞানের জনক আখ্যা দেওয়া হয়। 1979 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ক্রিস্টোফার হেনরি ক্রিস গেল। তিনি 2007 থেকে 2010 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেতৃত্ব দিয়েছেন। টি-20 ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে গণ্য গেইল ক্রিকেটের 3 ঘরনাতেই অসংখ্য রেকর্ড গড়েছেন। তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে সর্বাধিকবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন। তিনি ব্রায়ান লারার 10,348 রানের রেকর্ড পেরিয়ে যান। 1980 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। অভিনয় জীবনে তিনি 6টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। 2000 সালে রিফিউজি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। ঐতিহাসিক নাট্যধর্মী অশোক এবং মেলোড্রামা ধর্মী ব্লকবাস্টার কভি খুশি কভি গম চলচ্চিত্র দিয়ে তিনি হিন্দি চলচ্চিত্রে শক্ত অবস্থান তৈরি করেন। কেউ স্টিল নিবেদিত সকাল 24-এর সময় হলো বিদায়ের। দেখা হবে আগামী পর্বে নতুন সব তথ্য এবং আয়োজন নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।